আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আশা বড়ি পর্ব ২। বাবা এবার খুব হাসি খুশি হয়ে ফিরেছেন। সববার এরকম হয় না। যতবার বাইরে থেকে আসেন তাকে ক্লান্ত লাগে। মনে হয় খানিকটা বয়স যেন বেড়েছে। মাথার কয়েকটা চুল বেশি পাকা। চোখের নিচটা যেন আগের চেয়েও সামান্য বেশি ঝুলেছে। এবার ব্যতিক্রম হলো। বাবার মাথার সব চুল কুচকুচে কালো। পান খাওয়ার কারণে দাঁতে যে লাল ছোপ ছিল তাও নেই। ঝকঝকে সাদা দাঁত। টুথপেস্টের বিজ্ঞাপন হিসেবে চালিয়ে দেবার মতো দাঁত। ভাইয়া বলল, চুলে কলপ দিয়েছ নাকি? বাবা খানিকটা লজ্জা পেলেন। লজ্জা ঢাকার তেমন চেষ্টা করলেন না। লাজুক গলাতে বললেন, চুল কাটতে গিয়েছি। কাটা শেষ হলে নাপিত বলল ওয়াশ করে দেব নাকি স্যার? আমি বললাম, দাও। খানিকক্ষণ পরে দেখি এই অবস্থা। ওয়াশ মানে যে কলপ তা তো জানতাম না। ভাইয়া বলল, দাঁতের এই অবস্থা করলে কি করে? সেটাও ওয়াশ করেছ? আরে না, ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম দাঁত তুলতে। সে ক্লিন করে দিল। ভাইয়া বলল, তুমি তোমার বয়স 10 বছর কমিয়ে নিয়ে এসেছ। একটা রংচঙা হাফ শার্ট পরলে তোমার বয়স 15 বছর কম মনে হবে। দেবো একটা শার্ট? কি কাণ্ড! গোসল করে বাবা সত্যি সত্যি রঙিন শার্ট পরলেন। তার নিজের না, ভাইয়ার। লাল নীল ফুল আঁকা বাহারি শার্ট। মাপে খানিকটা বড় হলো, কারণ ভাইয়া হচ্ছে প্রায় 6 ফুটের কাছাকাছি। তাতে অসুবিধা হলো না। বাবাকে শার্টে খুব মানিয়ে গেল। তাকে যুবক ছেলের মতোই দেখাতে লাগলো। তিনি বারান্দায় মোড়ায় বসে পা নাচাতে নাচাতে সিগারেট টানতে লাগলেন। যেন তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। গাঢ় গলায় বললেন, কই চা দাও তো, আরাম করে এক কাপ চা খাই। মা চা নিয়ে বের হলেন। আমরা দ্বিতীয়বার চমকালাম। মার পরনে নতুন শাড়ি। এই শাড়ি বাবা নিয়ে এসেছেন। বাবা সম্ভবত কালার ব্লাইন্ডও। কালার ব্লাইন্ড না হলে এমন ভয়াবহ রঙের শাড়ি কেনা সম্ভব না। মাল্টি কালার শাড়িতে মাকেও খুকি খুকি লাগছে। খুকি খুকি লাগার প্রধান কারণ মা কানে দুল পরেছেন, চুল টান টান করে বেনি করেছেন। এমন সাজগোজ করে মা লজ্জায় মরে যাচ্ছেন। কোনো মতে বাবার সামনে চায়ের কাপ রেখে রান্নাঘরে পালিয়ে বাঁচলেন। মার সঙ্গে আমরা ঠাট্টা তামাশা বিশেষ করি না, কারণ তিনি রসিকতা বুঝতে পারেন না, কেঁদে ফেলেন। ভাইয়া যদি ঠাট্টা করে বলতো, ব্যাপার কি মা, আজ কি তোমার বিয়ে? তাহলে মা নিশ্চয়ই চায়ের কাপ ছুঁড়ে ফেলে চিৎকার করে কেঁদে একটা কাণ্ড ঘটাতেন। বাবা কিছুদিন বাইরে থেকে ফিরলে মা খানিকটা সাজসজ্জা করেন, কিছুটা নিজের ইচ্ছায়, তবে বেশিরভাগই বাবার অনুরোধে। শাড়ি না পাল্টানো পর্যন্ত বাবা ঘ্যান ঘ্যান করতে থাকবেন। এতদিন পর আসলাম, তুমি ফকিন্নি সেজে আছো, ব্যাপারটা কি? শাড়িটা পাল্টাও তো, চুল টুল বাঁধো। একদিন রান্না না করলে কিছু যায় আসে না, না হয় হোটেল থেকে কিছু এনে খেয়েই নিলে হবে। খাওয়াটা জরুরি না। মাকে বাধ্য হয়ে সাজ করতে হয়। তেমন কিছু না, চুল বাঁধেন, চোখে কাজল দেন, এবং তার একমাত্র গয়না কানের দুল জোড়া পরে ছেলে মেয়েদের সামনে লজ্জা সংকোচে এতটুকু হয়ে যান। আমরা এমন ভাব করি যে ব্যাপারটা কেউ লক্ষ্যই করছি না। কোনো একটা ঠাট্টা করার জন্য ভাইয়ার জিভ চুলকাতে থাকে। আমি চোখে চোখে ইশারা করি যেন ঠাট্টা না করে। বাবা অনেকদিন পর আসায় আমাদের দিনটা সুন্দরভাবে শুরু হলো। আপা বলল সে ইউনিভার্সিটিতে যাবে না। আপা যেখানে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, আমার সেখানে কলেজে যাবার প্রশ্নই ওঠে না। ভাইয়া যেভাবে বাবার সামনে পা ছড়িয়ে বসেছে, তাতে মনে হয় সেও কোথাও যাবে না। বাবা চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তোর মাকে আজ তো দারুণ লাগছে, লক্ষ্য করেছিস? মনে হয় 16-17 বছরের খুকি, ঠিক না? ভাইয়া বলল, খুব ঠিক। বাবা বললেন, একটা ছবি তুলে রাখলে ভালো হতো। আজ আবার আমাদের একটা বিশেষ দিন। বিশেষ দিন কেন সেটা আবার জানতে চাস না যেন। সব কিছু ছেলেমেয়েদের সঙ্গে ডিসকাস করা যায় না। আমি মানুষটা ওল্ড ফ্যাশনড। ভাইয়া বলল, আমাকে হিন্টস দাও, বাকিটা আমরা আন্দাজে বুঝে নেব। আজ যে তোমাদের বিয়ের দিন না তা জানি, তোমাদের বিয়ে হয়েছে আগস্ট মাসে, এটা হলো জুন। এই দিনে তোমরা কি করেছিলে?
বাবা চোখ বন্ধ করে চায়ে চুমুক দিতে লাগলেন। ভাবটা এমন যেন প্রশ্নটা শুনতে পাননি। বাবা এবং মার অনেকগুলি বিশেষ দিন আছে। এই সব দিনগুলি তারা মনে রাখেন, একটাও ভুলেন না, এবং তাদের মতো করে দিনগুলি পালনও করা হয়। কয়েকটা বিশেষ দিন আমরা জানি, যেমন মে মাসের 2 তারিখ তাদের প্রথম দেখা, আগস্ট মাসের 8 তারিখ বাবার সঙ্গে পালিয়ে ঢাকায় চলে আসা। নানান ধরনের নাটকীয় কাণ্ড এই দুজন করেছেন। বাবার পক্ষে সবই সম্ভব, কিন্তু মার মতো শান্ত, সরল এবং খানিকটা বোকা বোকা ধরনের মহিলার পক্ষে কি করে সম্ভব তা কখনো ভেবে পাই না। মা যে কাণ্ড করেছেন, আমি বা আপা কখনো এইসব করতে পারবো বলে মনে হয় না। একটা ছেলে যার সঙ্গে কোনো কথা হয়নি, শুধু দূর থেকে চোখে চোখে দেখা, সে এক সন্ধ্যায় কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সঙ্গে চলো, যদি না যাও রেল লাইনে শুয়ে পড়ব। অমনি মা, যার বয়স মাত্র 15, তিনি বাড়ির কাউকে একটা কথা না বলে বের হয়ে গেলেন। এটা কি করে সম্ভব হলো কে বলবে? আমি মাকে একবার খুব শক্ত করে ধরলাম। একটা ছেলেকে তুমি চেনো না, জানো না, তোমাদের মধ্যে কোনো কথাও হয়নি, সে এসে বলল আর তুমি ঘর ছেড়ে বের হয়ে গেলে? কেন এটা করলে বলো তো? মা বিরক্ত হয়ে বললেন, বাদ দে তো, 2 দিন পর পর এক কথা, বাদ দে। না, বাদ দেব না, বলতে হবে। মা ভেজা ভেজা গলায় বললেন, ওই সন্ধ্যায় তোর বাবার সঙ্গে না বের হলে সে তো রেল লাইনে শুয়ে পড়তো, সেটা ভালো হতো? সে রেল লাইনে শুয়ে পড়তো তা কি করে বুঝলে? বোঝা যায়, আমাকে কাঁদতে কাঁদতে বলল। ছেলেরা বানিয়ে বানিয়ে এ জাতীয় অনেক কথা বলে। তোদের সময় বলে, আমাদের সময় বলতো না। না, বলতো না, তোমাদের সময় তো ছেলেরা মহাপুরুষ ছিল, সদা সত্য কথা কহিত। চুপ করতো। তুমি খুব বোকা ছিলে মা, খুবই বোকা। বাবা না হয় অন্য কোনো ছেলে হলে তোমার যে কি হতো কে জানে। যথেষ্ট হয়েছে, চুপ কর। বাবাকেও জিজ্ঞেস করেছিলাম, খুব সিরিয়াস গলায় বলেছিলাম, আচ্ছা বাবা, মা যদি ওই দিন তোমার সঙ্গে না যেত, তুমি কি সত্যি সত্যি রেললাইনে শুয়ে পড়তে? বাবা গলা নিচু করে বলেছিলেন, পাগল হয়েছিস? ওই দিন কথার কথাই হিসেবে বলেছিলাম। তোর মা যে বের হয়ে চলে আসবে কে জানতো? যখন সত্যি সত্যি বের হয়ে এলো, মাথায় শক্ত আকাশ ভেঙে পড়ল। এমন ভরা বয়সের মেয়েকে নিয়ে যাই কোথায়? পকেটে নাই পয়সা, স্টেশনে গিয়ে বসে আছি, তোর মা ক্রমাগত কাঁদছে। একবার ভয়ে ভয়ে বললাম, বাড়িতে ফিরে যাবে? তোর মা কাঁদতে কাঁদতে বলল, না। আমি মনে মনে বললাম, হে আল্লাহ পাক, তুমি আমাকে একে বিপদে ফেললে। ইউনুস নবী মাছের পেটে বসে যে দোয়া করেছিলেন, ক্রমাগত সেই দোয়া পড়ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ায় কাজ হলো, খানিকটা হলো। ট্রেনে ওঠার পর তোর মার কান্না থেমে গেল। হাসি শুরু করলেন? না, গল্প শুরু করলো। দুনিয়ার গল্প। এত গল্প যে তার পেটে ছিল কে জানতো? আমার কান ঝালাপালা করে দিল। মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি, তখন সে আমাকে ধাক্কা দিয়ে জাগায়। বিরাট যন্ত্রণা। তার উপর আখাউড়া স্টেশনে টিকিট চেকার এসে টিকিট চাইলো। সাড়ে সর্বনাশ, টিকিট কাটিনি। কাটুনি কেন? পয়সা কোথায় টিকিট কাটবো? তখন কি করলে? এইসব শুনে লাভ নেই, বাদ দে। বাদ দেবো কেন বলো না শুনি। তোর মা টাকা দিল, ফাইন দিয়ে টিকিট কাটলাম। আজকাল যেমন বিনা ভাড়ায় চলে যাওয়া যায়, কেউ কিছু বলে না, আমাদের সময় খুব কড়াকড়ি ছিল। মা কিভাবে টাকা দিল? তার কাছে টাকা ছিল? হুম, ছিল। মেয়েরা খুব হুঁশিয়ার। কোনো মেয়ে ঝোঁকের মাথায় কিছু করে না। তোর মা তার বাবার ব্যাগ থেকে নগদ 300 টাকা নিয়ে এসেছিল। তখনকার 300 মানে মেলা টাকা। আমরা 2 মাস এই টাকার উপর বেঁচেছিলাম। বাবা, তোমাদের জীবনের শুরুটা খুব সুন্দর ছিল, ছিল না? প্রশ্নটা করেই মনে হলো ভুল করেছি। এই প্রশ্ন করা উচিত হয়নি। বাবার হাসি হাসি মুখ করুণ হয়ে গেছে। তিনি তাকিয়ে আছেন অন্যদিকে। কারণ তাদের জীবনের শুরুটা খুব সুন্দর ছিল না। তারা কঠিন দুঃসময় পার করেছিলেন। আমার নানা যান বাবার বিরুদ্ধে কেস করে দিয়েছিলেন, ফুসলিয়ে নাবালিকা অপহরণের মামলা। পুলিশ 4 মাস পর বাবাকে ধরে হাজতে পাঠিয়ে দেয়। মাকে পাঠানো হয় নানাজানের কাছে। মা তখন অন্তঃসত্ত্বা। সব জানার পর নানাজান কেস তুলে নিলেন, তবে বাবাকে গ্রহণ করলেন না। মা পুরোপুরি বন্দী হয়ে গেলেন। তাদের প্রথম সন্তানের জন্ম হলো। আমাদের সবচেয়ে বড় বোন, নাম অরু। বাবা তার প্রথম সন্তানের মুখ কোনোদিন দেখতে পেলেন না। জন্মের পরপরই আমার বড় আপার মৃত্যু হয়। তার মৃত্যুতে কোনো রহস্য কি ছিল? হয়তো ছিল।
আমরা জানি না, জানতেও চাই না। বছরের একটা দিনে মা দরজা বন্ধ করে সারাদিন কাঁদেন। বাবা শুকনো মুখে দরজার বাইরে মোড়ায় বসে থাকেন। আমরা জানি এই দিনটি হচ্ছে বড় আপার মৃত্যুদিন। যে বড় আপার বয়স মাত্র একদিন, কিন্তু একদিন বয়স হলেও সে আমাদের সবার বড়। সে বেঁচে থাকলে আজ আমরা 4 ভাই-বোন বাবাকে ঘিরে বসে থাকতাম। সে থাকতো বাবার সবচেয়ে কাছাকাছি। বড় মেয়েরা তো সবসময় বাবার সবচেয়ে কাছের জন হয়। তাছাড়া সে আমাদের বাবা-মার ভালোবাসাবাসির প্রথম ফুল। বাবা চা শেষ করে খুশি খুশি স্বরে বললেন, "1 কাপ চায়ে তো তেমন জুত হলো না। 2nd কাপ অফ টি হবে নাকি? তোরা কেউ গিয়ে আরেক কাপ আন। তোর মা রান্নাঘরে বসে আছে কেন? আজ একটা বিশেষ দিন।" আপা বলল, "বিশেষ দিনটা কি বলে ফেলো না।" বাবা বললেন, "অতিরিক্ত কৌতূহল ভালো না। বিশেষ করে বাবা-মার পার্সোনাল লাইফ সম্পর্কে ছেলেমেয়েদের কোনোরকম কৌতূহল থাকা উচিত না। যা হোক, এবার শুধু বলছি, আর কিছু জানতে চাইবে না। চাইলেও লাভ হবে না, বলবো না। আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট।" কারণ বাবা কথা শেষ করতে পারলেন না। মা রাগী মুখে রান্নাঘর থেকে বের হয়ে বললেন, "চুপ করবে?" আহ, শখ করে শুনতে চাচ্ছে। "তুমি যদি মুখ খোলো, আমি কিন্তু গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেব।" থাক তাহলে, বাদ দিলাম। আপা বলল, "তোমরা দুজন কোনোখান থেকে ঘুরে আসো না কেন? বাইরে কোনো রেস্টুরেন্টে খাও। এখানে রান্নাবান্না আমি করব।" বাবা বললেন, "আইডিয়া খারাপ না। মিনু যাবে?" মা বললেন, "মরে গেলেও না।" মার কথা এবং কাজ এক হলো না। কিছুক্ষণের ভেতর মাকে দেখা গেল লজ্জা লজ্জা মুখে বের হচ্ছেন। বাবার গায়ে ভাইয়ার রঙিন শার্ট। শার্টটাকে এখন আরো বড় লাগছে। বাবাকে খুবই হাস্যকর দেখাচ্ছে। লম্বা শার্ট পরলে বেটে মানুষকে যে আরো বেটে লাগে তা আমার জানা ছিল না। বাবা বেশ কিছু টাকা পয়সা নিয়ে এসেছেন। এও এক রহস্য। তার ব্যবসা এমনই যে কখনো হাতে কিছু থাকে না। বাড়ি ভাড়া দেওয়া হয় তো দোকানে বাকি থাকে। যেবার দোকান ক্লিয়ার হয়, সেবার বাইরের কারোর কাছে ধার হয়। এবার সব ধার মিটিয়ে দেয়া হলো। ৩ মাসের বাড়ি ভাড়া নিয়ে আমি দোতলায় উঠে গেলাম। সুলাইমান চাচা বসার ঘরে টিভির সামনে বসেছিলেন। আমাকে দেখে শুকনো গলায় বললেন, "কি খবর?" আমি বললাম, "বাড়ি ভাড়া দিতে এসেছি চাচা।" "ক মাসের?" "3 মাসের।" "টেবিলের ওপর রেখে দাও।" কেমন শুকনো গলা, যেন আমাকে চেনেন না, কিংবা চেনেন কিন্তু পছন্দ করেন না। এরকম হবার কথা নয়। সুলাইমান চাচা ভাইয়ার মতো আমাকেও পছন্দ করেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, বেশিরভাগ মানুষই কিন্তু আমাকেও পছন্দ করে। আমি যাদের ভয়াবহ রকমের পছন্দ করি, তারাও আমাকে পছন্দ করে। সুলাইমান চাচা আজ এমন করছেন কেন বুঝতে পারলাম না। এমন না যে টিভিতে খুব মজার কোনো অনুষ্ঠান হচ্ছে। বেগুন চাষের সমস্যা নিয়ে টেকো মাথায় এক লোক বকবক করছে। লোকটার হাতে বিরাট একটা বেগুন। সুলাইমান চাচা এক দৃষ্টিতে বেগুনটার দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর যাবতীয় রূপ রস গন্ধ ওই বেগুনটা ধারণ করে আছে। বাড়ি ভাড়ার টাকাটাও গুনে দেখছেন না, যে কাজটা তিনি সব সময় করেন। গোনা শেষ করে এমনভাবে তাকান যেন শখানেক টাকা কম হয়েছে। এই সময় আমার বুক টিপ টিপ করতে থাকে। "রেনু?" "জি?" "রসিদ আমি পরে পাঠিয়ে দেব।" "জি আচ্ছা।" জি আচ্ছা বলার পরেও আমি দাঁড়িয়ে রইলাম, তাকিয়ে আছি টিভির দিকে, যেন আমিও ওই বেগুনটাকে দেখে খুব মজা পাচ্ছি। "রেনু?" "জি?" "বসবি নাকি?" "আপনি বললে বসবো।" সুলাইমান চাচা কিছু বললেন না। আমি নিজের থেকেই বসলাম সুলাইমান চাচার ঠিক পাশে, যেন ইচ্ছা করলেই তিনি আমার পিঠে হাত রাখতে পারেন। মাঝে মাঝে কথা বলার সময় তিনি পিঠে হাত রাখেন, যেন আমি তার সবচেয়ে আদরের ছোট একটা মেয়ে। সুলাইমান চাচার আদর করে কথা বলার এই ভঙ্গিটা আমার খুব ভালো লাগে। "রেনু?" "জি?" "মনটা খুব খারাপ রে রেনু।" "কেন?" "জামাই ৩টা বড় বিরক্ত করছে।" "সে তো সব সময় করে, এবার বেশি করছে। এদের নিজেদের মধ্যে কোনো মিল নেই। একজন আরেকজনকে দেখতে পারে না, কিন্তু এখন দেখা যাচ্ছে মিলের অন্ত নেই। ৩ জন মিলে আমাকে ভাজা ভাজা করে ফেলছে। তারা চান কি? তারা চায় বাড়িটা যেন আমি ওদের লিখে দিই। ওরা বাড়ি ভেঙে মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট হাউস করবে। "আপনি কি বললেন?" "এখনো কিছু বলিনি। রঞ্জুর কাছে পরামর্শ চেয়েছি, সেও কিছু বলছে না।
ভাইয়ার কাছে পরামর্শ চেয়ে লাভ নেই চাচা। ও এমন পরামর্শ দেবে যে রাগে আপনার গা জ্বলে যাবে। আরে না, কি যে তুই বলিস! ওর পরামর্শ প্রথমে খুব হাস্যকর মনে হলেও শেষে দেখা যায় ঠিক আছে। আপনার মেয়েরা কি বলে চাচা? ওরা হচ্ছে হিজ মাস্টার্স ভয়েস। জামাইরা যা বলে ওরা তাই বলে। আমাকে বুঝাতে চায় ভাঙা বাড়ি করবে বাবা, বিশাল মাল্টি স্টোরেড কমপ্লেক্স হবে, সবচেয়ে উপরের ফ্ল্যাটে থাকবে তুমি, হাত পা ছড়িয়ে বাস করবে, আমরা 3 বোন থাকবো তোমার কাছাকাছি। এই বয়সে তো সেবা দরকার বাবা। সুলাইমান চাচা চুপ করে গেলেন, তাকিয়ে আছেন টিভির দিকে। টিভিতে ক্লোজ আপে বেগুনের পোকা দেখা যাচ্ছে, ভয়ঙ্কর লাগছে পোকাগুলিকে। আমি বললাম, চাচা যাই। তিনি কোনো জবাব দিলেন না, পোকা দেখতে লাগলেন, যেন পোকাদের ভেতর পৃথিবীর সব সৌন্দর্য প্রকাশ পেয়েছে। সেই সৌন্দর্য আমাকে তেমন আকর্ষণ করলো না। আমি ঠিক করলাম দুলু আপার সঙ্গে খানিকক্ষণ গল্প করব। যদিও আজ দুলু আপাদের বাড়ি যাওয়া নিষিদ্ধ। শুক্রবার সন্ধ্যার পর তাদের বাড়িতে যাওয়া যায় না, দুলু আপার নিষেধ আছে। ওই দিন দুলু আপার বাবা মদ্যপান করেন, অল্পতেই তার নেশা হয়, তিনি হইচই করে নানা কাণ্ড করেন। দুলু আপা চান না সেই দৃশ্য আমি দেখি। ওই দৃশ্য দেখার জন্যই আমার শুধু শুক্রবারই তাদের বাড়ি যেতে ইচ্ছে করে। বেশ কবার গিয়েছি, এখনো কিছু দেখিনি। আমি চলে গেলাম দুলু আপার ঘরে। দোতলার শেষ প্রান্তে দুলু আপার ঘর। ছোট্ট একটা খাট, সঙ্গে লাগোয়া চমৎকার ড্রেসিং টেবিল। আয়নাটা প্রকাণ্ড। আয়নার সামনে দাঁড়ালে এমনিতেই মন ভালো হয়ে যায়। ঘরের এক কোণায় পুরনো ধরনের রেডিওগ্রাম। বেশিরভাগ সময়ই দুলু আপার ঘরে ঢুকলে গান শোনা যায়। রেডিওগ্রামে 7টা রেকর্ড চাপানো থাকে, শেষ হলেই নতুন রেকর্ড চাপানো হয়। আজ গান হচ্ছে না। দুলু আপার ঘরও অন্ধকার। আমি দরজায় ফাঁক করে দেখি ঠান্ডা মেঝেতে আঁচল বিছিয়ে দুলু আপা শুয়ে আছেন। এটাও তার এক অদ্ভুত অভ্যাস। সিমেন্টের মেঝে সবসময় ধুয়ে মুছে রাখেন। বেশিরভাগ সময় শুয়ে থাকেন মেঝেতে, হাতে বই। দুলু আপা আসবো? আয়। ঘর অন্ধকার কেন? মাথা ধরেছে, আয় আমার পাশে বস। আমি বসতে বসতে বললাম, চাচা কোথায়? দুলু আপা সহজ গলায় বললেন, নিজের ঘরেই আছেন। বাবাও আমার মতো ঘর অন্ধকার করে বসে আছেন, ওইদিকে খবরদার যাবি না। চাচা কি করছেন? জানি না কি করছে। আমের শরবত খাবি? এখন তুমি আমের শরবত কোথায় পাবে? ডিপ ফ্রিজে আম আছে, খেতে চাইলে বানিয়ে দিই, বেশিক্ষণ লাগবে না। দেবো? না। অন্য কিছু খাবি? হুম। গান শুনবো দুলু আপা। দুলু আপা ক্লান্ত গলায় বললেন, আজ থাক, অন্যদিন শুনবি। আজ মনটা ভালো নেই। আমি কি চলে যাব? না, তোকে আমি একটা চিঠি পড়াবো, মন দিয়ে পড়ে বলবি চিঠিটা কেমন হয়েছে। তোমার লেখা চিঠি? হ্যাঁ। কাকে লিখেছ? সেটা তোর জানার দরকার নেই, তুই শুধু পড়বি, বানান ভুল থাকলে ঠিক করে দিবি। প্রেমপত্র নাকি? এত কথার দরকার কি? দাও পড়ি। দুলু আপা হাসতে হাসতে বললেন, দেব, এত ব্যস্ত কেন? চিঠি পড়ে তুই একটা শখ খাবি। এখন চুপচাপ বসে থাক। অন্ধকারে চুপচাপ বসে থাকার মধ্যে এক ধরনের মজা আছে। মাঝে মাঝে আমি কি করি জানিস? দরজা জানালা সব বন্ধ করে ঘর নিকোষ অন্ধকার করি, তারপর মেঝেতে চুপচাপ বসে থাকি। অল্প কিছুক্ষণ বসে থাকলেই মনে হয় অনন্তকাল পার হয়েছে, টাইম স্লো হয়ে যায়। চিঠিটা দাও দুলু আপা, পড়ি। দুলু আপা চিঠি দিলেন। রেডিও বন্ড কাগজে গোটা গোটা করে লেখা দীর্ঘ চিঠি। বিষয়বস্তু হচ্ছে, পূর্ণিমার রাতে রাস্তায় সোডিয়াম বাতিগুলি যদি নেভানো থাকে তাহলে নগরবাসীরা পূর্ণিমা উপভোগের সুযোগ পায়। ঢাকা মিউনিসিপ্যালিটি কি এই কাজটি করবে? ভরা পূর্ণিমার সময় রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত রাস্তার সব বাতি নিভিয়ে দেবে। তখন তো চাঁদের আলোই থাকবে, কৃত্রিম বাতির প্রয়োজন কি? চিঠিটা কেমন? ইন্টারেস্টিং। দুলপা হাসতে হাসতে বললেন, তুই মনে হয় আরও ইন্টারেস্টিং কোনো চিঠি আশা করেছিলি। কি করেছিলি না? হুম। দুলপা বাতি নিভিয়ে দিয়ে বললেন, নিজ থেকে আমি কখনো কোনো ছেলেকে চিঠি লিখব না, কখনো না। লিখলে ক্ষতি কি? ক্ষতি আছে। কেউ যদি আমার সেই চিঠি নিয়ে হাসাহাসি করে আমার খুব কষ্ট হবে। এমন কাউকে লিখবে না যে তোমার চিঠি নিয়ে হাসাহাসি করবে। যাকে লিখতে চাই সে তাই করবে, হাসাহাসি করবে, সবাইকে পড়ে শোনাবে, চিঠির ভাষা নিয়ে ক্যারিকেচার করবে।
তোমার মনের কথা পৌঁছানো দিয়ে কথা। সে কি করবে না করবে তা দিয়ে তোমার প্রয়োজন কি? তুই এসব বুঝবি না। আচ্ছা, তুই এখন যা। দুলু আপার ঘর থেকে বেরিয়ে দেখি সিঁড়ির মাথায় দুলু আপার বাবা। তিনি একদৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বললাম, সালাম আলাইকুম চাচা। তিনি গম্ভীর গলায় বললেন, কে? হু আর ইউ? চাচা, আমি রেনু। রেনুটাকে? আমি ওই বাড়িতে থাকি। এখানে কি চাও? কিছু চাই না। আমাদের কথাবার্তা শুনে দুলু আবা বের হয়ে এলেন। তার বাবার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, তুমি ঘরে যাও বাবা। উনি সঙ্গে সঙ্গে তার ঘরের দিকে রওনা হলেন। রেলিং ধরে ধরে কেমন অদ্ভুত ভঙ্গিতে টলতে টলতে যাচ্ছেন। আমি আগে মাতাল দেখিনি, এই প্রথম দেখলাম। বুকের মধ্যে ধক করে উঠল। দুলু আপা বললেন, বাসায় যা রেনু, দাঁড়িয়ে আছিস কেন? আমি ক্ষীণ গলায় বললাম, যাচ্ছি। তুই কি ভয় পেয়েছিস? হুম। কেন? বাবা কিছু বলেছে তোকে? না। তাহলে ভয় পেলি কেন? আয়, আমি তোকে এগিয়ে দিচ্ছি। এগিয়ে দিতে হবে না দুলু আপা। আমি সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ মনে হলো আমি নিজেও অবিকল দুলু আপার বাবার মতোই টলতে টলতে নামছি। এক হাতে সিঁড়ির রেলিং ধরে আছি। সিঁড়ির গোড়ায় এসে পেছনে ফিরলাম। দুলু আপা এখনও দাঁড়িয়ে আছেন। আমি খানিকটা মন খারাপ করে বাসায় ফিরলাম। দুলু আপাকে আমি বেশ পছন্দ করি। তাকে যতটা পছন্দ করি, নিজের আপাকে ততটা করি না। মাঝে মাঝে আমার মনে হয় মীরা আপা আমার বোন না হয়ে দুলু আপা বোন হলে বেশ হতো। তার মানে এই না যে আপাকে আমি পছন্দ করি না। করি, তবে কেন জানি খানিকটা ভয় ভয়ও লাগে। একজন মানুষ খুব পরিচিত একজনকে তখনই ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না। আপাকে আমি ঠিক বুঝতে পারি না। আগে আমরা দুবোন একটা ঘরে ঘুমাতাম। বড় একটা খাট ছিল ঘরের মাঝখানে, যাতে কাউকেই কিনারে শুতে না হয়। ঘুমোতে যাবার আগে আপা আমার চুল বেঁধে দিত। এই সময় হালকা গলায় গল্প গুজব করতো। একদিন হঠাৎ বলল, রেনু, এখন থেকে তুই কি ভাইয়ার ঘরে শুবি? ওখানে তো এক্সট্রা চৌকি আছে, আমার একা ঘুমোতে ইচ্ছে করে। আমি বললাম, আচ্ছা। তুই মন খারাপ করলি না তো? না। মাঝে মাঝে আমার খুব একা থাকতে ইচ্ছা করে। সব সময় না, মাঝে মাঝে। বুঝতে পারছি। না, বুঝতে পারছিস না। এটা এত সহজে বোঝার জিনিস না। আমি চলে এলাম ভাইয়ার ঘরে। এমনিতেই ঘরটা ছোট, তার উপর দুটো চৌকি। ঘরে ঢুকলেই দম বন্ধ হয়ে আসে। তার উপর রোজ ভাইয়া রাত করে ফিরে। আমাকে দরজা খুলে দেবার জন্য জেগে থাকতে হয়। ইদানিং আবার সিগারেট ধরেছে। ঘুমোবার আগে বিছানায় শুয়ে সিগারেট টানে। আমার দম বন্ধ হয়ে আসে। কি বিশ্রী অবস্থা। আমি একদিন বললাম, সিগারেট বারান্দায় খেলে কেমন হয়? ভাইয়া পা নাচাতে নাচাতে বলল, ভালোই হয়, কিন্তু সব কিছুর একটা নিয়ম আছে। দিনের শেষ সিগারেট বিছানায় শুয়ে পা নাচাতে নাচাতে খেতে হয়, এটাই নিয়ম। নিয়ম তো ভঙ্গ করতে পারি না, এই জন্যই তো পা নাচাচ্ছি। আমার তো ভাইয়া দম বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছি, বাট আই কান্ট হেল্প। আমার ঘরে বাস করলে এই কষ্ট সহ্য করতে হবে। উপায় নেই। ভাইয়ার সঙ্গে বাস করার কিছু অসুবিধা যেমন আছে, সুবিধাও আছে। প্রায় রাতেই সে অনেকক্ষণ গল্প করে, মজার মজার গল্প। মুগ্ধ হয়ে শুনতে হয়। কিছু কিছু গল্প তার নিজের বানানো, যেমন আধুনিককালের ঈশপের গল্প, পুরনো গল্প। কাক মাংসের টুকরা নিয়ে গাছে বসেছে। শিয়াল এসে বলল, কাক ভাই, তোমার গলাটা বড় মিষ্টি, একটা গান গাও না। কতদিন তোমার গলার মধুর কাকা ধ্বনি শুনিনি। ঈশপের গল্পে কাক তখন গান ধরে, কিন্তু ভাইয়ার গল্পে গান ধরে না, কারণ সৌভাগ্যক্রমে ঈশপের গল্পটি তার পড়া। সে এমন সব কাণ্ড কারখানা করে যে শুনে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যায়। এত কাণ্ড করেও কাকের শেষ রক্ষা হয় না, মাংসের টুকরা চলে যায় শিয়ালের পেটে। এই গল্পগুলি লিখে ফেললে চারিদিকে হইচই পড়ে যেত, কিন্তু সে লিখবে না। ভাইয়ার ঘরে একটা টেবিল ফ্যান আছে, এটা সে দিয়ে রাখে আমার দিকে। সে নাকি হিট প্রুফ, গরমে তার কিছু হয় না, বরং সুনিদ্রা হয়। এটা অবশ্য মিথ্যা কথা। গরম অসহ্য বোধ হওয়াতেই সে তার কোনো এক বন্ধুর কাছ থেকে এই ফ্যান নিয়ে এসেছিল। আমি তার ঘরে চলে আসায় বেচারাকে বাধ্য হয়ে ফ্যানটা আমাকে দিয়ে দিতে হয়েছে। আপনি বোধহয় ভাবছেন মেয়েটা কি স্বার্থপর, নিজে ফ্যানের বাতাস খাচ্ছে, বড় ভাই গরমে সিদ্ধ হচ্ছে। আসলে তা কিন্তু না।
আমার ভাইয়ার মতো চট করে ঘুম আসে না। ভাইয়া ঘুমবার পরেও আমি অনেকক্ষণ জেগে থাকি। তারপর ফ্যানের মুখ ঘুরিয়ে দিই ভাইয়ার দিকে। ভাদ্র মাসের অসহ্য গরমে ছটফট করতে করতে ভাবি, একদিন যখন আমাদের খুব টাকা পয়সা হবে, তখন ঘরে ঘরে এয়ার কুলার থাকবে। সবগুলি ঘর থাকবে বরফের মতো হিমশীতল। ভাদ্র মাসের গরমে লেপ গায়ে ঘুমোবো। রাত এখন বাজছে ১টা ১০। আমি ভাইয়ার জন্য অপেক্ষা করছি। বাবা অনেকক্ষণ জেগেছিলেন। কিছুক্ষণ আগে ঘুমোতে গেলেন। ভাইয়া রাতে ভাত খাবার সময় না থাকায় তিনি বেশ মন খারাপ করেছেন। কিছুদিন বাইরে কাটিয়ে ফিরলেই বাবা সবাইকে নিয়ে খাওয়ার ব্যাপারটায় খুব গুরুত্ব দিয়ে থাকেন। আজ বিকেলে তিনি নিউ মার্কেট থেকে কাতল মাছের একটা বিশাল মাথা কিনে এনেছেন। সেই মাথার মুড়িঘণ্ট রান্না হলো। রান্নার সময় বাবা পর্যবেক্ষণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলেন এবং মাকে নানান উপদেশ দিতে লাগলেন। একটু ঝোল ঝোল রাখো, শুকনো হয়ে গেলে খেয়ে আরাম পাওয়া যাবে না। কয়েকটা আলু কুচি কুচি করে দাও, আলু গলে ঝোলটা ঘন করবে, খেতে আরাম হবে। পাঁচফোড়ন আছে? ১ চিমটি পাঁচফোড়ন ভেজে দিয়ে দাও না, সুন্দর গন্ধ হবে। গোটা ৫ আস্ত কাঁচামরিচ দিয়ে দাও, কাঁচামরিচের সুঘ্রাণ তুলনাহীন। রান্নার এক ফাঁকে মা এসে আমাকে আর আপাকে চুপি চুপি বলে গেলেন, মাছের মাথাটা পচা ছিল, খেতে ভালো হবে না। তোর বাবাকে কিছু বলিস না, মনে কষ্ট পাবে। বেচারা শখ করে কিনেছে। আপা বলল, পচা মাছ খেয়ে তো অসুখ করবে মা। এত পচা না, কষ্ট করে খেয়ে নিস মা। খাবার সময় মোটামুটি করুণ দৃশ্যের অবতারণা হলো বলা যেতে পারে। বাবা নিজেই মাছ মুখে দিতে পারলেন না। মুখ কুঁচকে বললেন, মাথাটা পচা নাকি? মা বললেন, না তো, টাটকা মাথা, কানকুর লাল টকটকে ছিল। খেতে এমন লাগছে কেন? পচা গন্ধ পাচ্ছি। আমি বললাম, তুমি উল্টাপাল্টা ডিরেকশন দিয়ে মাছটা নষ্ট করেছো বাবা। আপা বলল, আমার কাছে খেতে তো ভালোই লাগছে। বাবা বললেন, খেতে খারাপ হয়নি, গন্ধটা ডিস্টার্ব করছে। রঞ্জু থাকলে এই গন্ধ নিয়ে কিছু একটা বলে সবাইকে হাসিয়ে মারত। ও কি রোজ ফিরতে দেরি করে? আমি বললাম, মাঝে মাঝে করে। এটা ঠিক না, ওকে বুঝিয়ে বলতে হবে। ঢাকা শহর এখন আগের মতো সেফ না। রাত বিরেতে চলাচল বন্ধ করতে হবে। আমি আজ ওকে বলবো, কড়া গলায় বলবো। অবশ্য তাকে কড়া গলায় কিছু বলাও মুশকিল। ফানি ম্যান, এমন কিছু বলবে যে হাসতে হাসতে জীবন যাবে। বলেই বাবা হাসতে লাগলেন। সেই হাসি থামতে সময় লাগলো। হাসি থামে, ২-১ নলা ভাত খান, আবার হাসেন। ভাইয়া ফিরল রাত ১:৩০টায়। ঘরে ঢুকেই বলল, খুকি, জেগে আছিস? আমার ২টা ডাকনাম। একটা নাম খুকি, অন্যটা রেনু। খুকি নামে এখন কেউ ডাকে না, আমি নিষেধ করে দিয়েছি। কেউ যদি ভুল করেও ডাকে আমি রাগারাগি করি। শুধু ভাইয়া ডাকে। আমাকে রাগাবার জন্যই ডাকে। রাগ করলে আরও বেশি ডাকবে বলে চুপ করে থাকি। ভাইয়া শার্ট খুলতে খুলতে বলল, কথা বলছিস না কেন? জেগে আছিস নাকি? না, ঘুমিয়ে আছি। আচ্ছা ভাইয়া, এত দেরি করলে কেন? বাবা তোমার জন্য এতক্ষণ জেগেছিলেন। রাতে তোমার জন্য অপেক্ষা করে আমরা ভাত খেয়েছি ১১টার সময়। মেনু ছিল কি? মাছের মাথা, মুড়িঘণ্ট। বাবা নিজে মাথা কিনে আনলেন। ভাইয়া শুকনো গলায় বলল, নিশ্চয়ই পচা ছিল। আজ পর্যন্ত কোনো দিন বাবা টাটকা মাথা কিনতে পারেনি। আমি ১০০ টাকা বাজি রাখতে পারি, মাথাটা ছিল পচা, তোরা কেউ খেতে পারিসনি। মাথা ভালোই ছিল। ভাইয়া তুমি কি খেয়ে এসেছো না খাবার গরম করব? খেয়ে এসেছি। আভা তাদের বাসায় নিয়ে গেল। আভার মা খাইয়ে দিলেন। কোন আভা? এমনভাবে বললি যেন ১০-১২টা আভার সঙ্গে আমার খাতির। কথাবার্তা চিন্তা ভাবনা করে বল। প্রশ্ন করতে হয় বলেই যে বলতে হবে কোন আভা, তা তো ঠিক না। সরি। সরি হলে ভালো। তুই এখন যা, আমার জন্য ফ্লাস্ক ভর্তি করে চা বানিয়ে আন। সারা রাত জাগতে হবে। পত্রিকায় একটা ভালো অ্যাসাইনমেন্ট পেয়েছি। প্রচ্ছদ কাহিনী। বিষয় হলো ঢাকা শহরের ভ্রাম্যমাণ পাগল। ঠিকঠাক মতো নামতে পারলে ১,০০০ টাকা পাওয়া যাবে। আভা আমাকে সাহায্য করেছে। ও নেবে ৪০০, আমি ২০০। আভা নামের মেয়েটির কথা ভাইয়ের মুখে কয়েকবার শুনেছি। এখনো দেখিনি। আমাদের বাসায় কখনো আসেনি। মেয়েটা শতদল পত্রিকায় কাজ করে। ভাইয়ার ভাষায় খুব ফাইটিং টাইপ মেয়ে। বেঁচে থাকার জন্য ফাইট দিয়ে যাচ্ছে। মানি প্ল্যান্ট জাতীয় মেয়ে না। ছোট ছোট ৩টে ভাই বোন, অসুস্থ মা। সে একা রোজগার করছে। দিনরাত পরিশ্রম করছে। কি রে খুকি, এখনো দাঁড়িয়ে আছিস? ব্যাপার কি?
চা নিয়ে আয়, ফ্লাস্ক ভর্তি করে আনবি। ফ্লাস্ক পাবো কোথায়? ওই দিন যে একটা দেখলাম, দুলো আপাদের ফ্লাস্ক। ও আচ্ছা, তাহলে তো তোর কাজ বেড়ে গেল। তোকেও জেগে থাকতে হবে, ঘন্টায় ঘন্টায় আমাকে চা খাওয়াতে হবে। ছোট বোন হয়ে জন্মানোর অনেক যন্ত্রণা। আমি বললাম, আভা মেয়েটা দেখতে কেমন? ভেরি অর্ডিনারি। সাজলে টাজলে হয়তো সুন্দর দেখাবে, সাজার সময় কোথায়? সাজতেও তো পয়সা লাগে। পয়সা কোথায়? একটা মাত্র ঘর, সাবলেট নিয়ে এতগুলি মানুষ থাকে, কিভাবে বাস করে না দেখলে বিশ্বাস করবি না। আমি ওদের বাসায় গিয়ে অস্বস্তির মধ্যে পড়ে গেলাম। বুঝলি খুকি, আমার ধারণা ছিল আমরাই বোধহয় সবচেয়ে গরিব। ওদের বাড়িতে রাতে কি রান্না হয়েছে জানিস? শুধু ভাত আর ডাল। স্বাস্থ্যবান ভাত, ইয়া মোটা মোটা। তুমি ডাল ভাত খেয়ে এলে? না। আভা গিয়ে আমার জন্য ডিম কিনে নিয়ে এলো। সেই ডিম ভাজা হলো। আভার একটা ছোট বোন আছে, তার নাম শেফা। সে খুব গোপনে ফ্রকের আড়ালে একটা বাটি নিয়ে গেল পাশের বাড়ি। সেখান থেকে খানিকটা মাছের তরকারিও এলো। ভাইয়া হাত মুখ ধুয়ে কাগজ কলম নিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আমি চা বানিয়ে আনলাম। ভাইয়া বলল, এক কাজ করতো খুকি, তোর ফ্যানটা আমাকে ধার দে, বড় বেশি গরম। আর শোন, একটা গামছা ভিজিয়ে আমার পিঠের ওপর দিয়ে দে, তাহলে মশা বিশেষ কায়দা করতে পারবে না, শরীরটাও ঠান্ডা থাকবে। আমি ভাইয়ার পিঠে ভেজা গামছা দিয়ে বারান্দায় মোড়া পেতে বসলাম। ঘরে আলো থাকলে আমার ঘুম হয় না, এর চেয়ে বারান্দায় বসে থাকা ভালো। বারান্দায় খানিকটা বাতাস আছে, বসে থাকতে খুব খারাপ লাগছে না। আমি চুপচাপ বসে আছি। দুলো আপা গান বাজানো শুরু করেছেন। তার মন খারাপ ভাবটা সম্ভবত কেটেছে। একজন মানুষ বেশিক্ষণ যেমন মন ভালো রাখতে পারে না, বেশিক্ষণ মন খারাপও রাখতে পারে না। তিনি নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছেন। ক্ষুধার্ত অবস্থায় কেউ গান শুনতে পারে না। সঙ্গীত ক্ষুধার্ত মানুষের বিষয় নয়। ওকে ধরিলে তো ধরা দেবে না। ওকে দাও ছেড়ে দাও ছেড়ে। দুলো আপার অসংখ্য রেকর্ড, কিন্তু গভীর রাতে তিনি অল্প কিছু গান ঘুরে ফিরে বাজান। কোনো কোনো রাতে এমন হয় যে একই গান বারবার বাজাচ্ছেন। কে জানে, আজ হয়তো এই গানটাই 50 বার বাজাবেন। বসে থাকতে থাকতে আমার ঝিমুনি ধরে গেল। ভাইয়ার ঘরের দরজা বন্ধ বলেই বারান্দা অন্ধকার হয়ে আছে। এখন বেশ বাতাস ছেড়েছে। বারান্দায় পাটি পেতে ঘুমোতে পারলে ভালো হতো। আকাশে মেঘ করেছে, কয়েকবার বিদ্যুৎ চমকালো। বৃষ্টি নামলে খুব ভালো হয়, আরাম করে ঘুমানো যায়। এবার গরমটা বেশি পড়েছে। ভাইয়া ভেতর থেকে চেঁচালো, ও খুকি চা দে। আমি আবার চা বানিয়ে আনলাম। যা ভেবেছিলাম তাই। দুলু আপা একই গান বারে বারে বাজাচ্ছেন। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও ছেড়ে। ভাইয়া চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, আমাকে যদি বলতো ঢাকা শহরের গৃহবন্দী পাগলের ওপর প্রচ্ছদ কাহিনী লিখতে, আমি সবার প্রথমে লিখতাম তোর দুলু আপার কথা। দেখ, একই গান বারবার বাজাচ্ছে। এইভাবে মানুষকে বিরক্ত করার কোনো মানে হয়? ওকে ধরিলে তো ধরা দেবে না, কান ঝালাপালা হয়ে গেল। যাকে ধরিলে ধরা দেবে না তাকে ধরার জন্য এত মাতামাতি কেন? ছেড়ে দাও, চড়ে খাক। ইস, কি বিরক্তি যে এই মেয়েটা করে। তুমি জেগে আছো তা তো আর উনি জানেন না। তোমার লেখা এগোচ্ছে কেমন? মোটেও এগোচ্ছে না। শুরুটা নিয়েই সমস্যা। একটা ইন্টারেস্টিং ওপেনিং দরকার, সেটা পারছি না। যাকে বলে শুরুতেই পাঠককে একটা চমক দেয়া। দেখতে এই শুরুটা তোর কাছে কেমন লাগে? তুই পড়বি না আমি পড়ে শোনাবো? তুমি পড়ে শোনাও। তোমার হিজিবিজি হাতের লেখা আমি পড়তে পারি না। ভাইয়া পড়তে শুরু করলো। ধরুন, আপনি ঢাকা শহরে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন পুরোপুরি নগ্ন একজন মানুষ আইল্যান্ডে দাঁড়িয়ে হাত তুলে ট্রাফিক কন্ট্রোল করছে। ট্রাফিক পুলিশ যেভাবে বাঁশি বাজায় সেভাবেই পিপ পিপ করে মুখে বাঁশি বাজানোর আওয়াজ করছে। তখন আপনি কি করবেন? বিরক্ত হবেন? তার সিগন্যাল উপেক্ষা করে গাড়ি নিয়ে পার হয়ে যাবেন, নাকি সিগন্যাল মানবেন? নওয়াবপুর রোডের মোড়ে এক পাগল ট্রাফিক কন্ট্রোল করে, যার সিগন্যাল সবাই মানে। সে যখন হাত উঠিয়ে গাড়ি থামতে বলে, তখন সব গাড়ি থামে, চলতে বলে চলে। বদ্ধ উন্মাদী ব্যক্তি ট্রাফিক কন্ট্রোল করে খুব সুন্দরভাবে। মোড়ের ট্রাফিক পুলিশ তার কাছে দায়িত্ব দিয়ে চাটা খেতে যায়। খুকি ঘুমিয়ে পড়েছিস? না, শুনছি। কেমন লাগছে? ভালো। সত্যি এমন কেউ আছে নাকি? অবশ্যই আছে, আমি তো গল্প লিখছি না, সত্য অনুসন্ধানের রিপোর্ট। আভা যখন
এই লোকটার কথা বলল তখন আমি নিজেও বিশ্বাস করিনি। আহা আমাকে নিয়ে গেল। পাগলটার সঙ্গে কথা-টথা বললাম। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। সত্যি পাগল? হুম। যাই জিজ্ঞেস করি হাসে আর বলে খিসখিস। ভাইয়া, আমি বারান্দায় চাদর পেতে শুচ্ছি। তোমার লেখা শেষ হলে আমাকে ডেকে দিও। তোকে মনে হয় কষ্টের মধ্যে ফেললাম। কাল ছুটি আছে, সারাদিন ঘুমোতে পারবি। আজ একটু কষ্ট কর। শেষবারের মতো এক কাপ চা নিয়ে আয়। চা এনে দেখি লেখার খাতার উপর মাথা রেখে ভাইয়া ঘুমোচ্ছে। ভাইয়াকে জাগালাম না, বাতি নিভিয়ে দিলাম। ঘড়িতে রাত 3:30 বাজে। এখন আর ঘুমোতে যাবার কোনো মানে হয় না। ঘুম আসতে আসতে ৮ ঘন্টা লাগবে। তারপর যেই ঘুমটা আসবে ভোর হবে। ঘরে রোদ ঢুকে যাবে, জেগে উঠতে হবে। ০.৫ ঘন্টা ১ ঘন্টা ঘুমানোর চেয়ে না ঘুমানো ভালো। আমি বারান্দায় চলে এলাম। এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছি। চারিদিক নীরব। দুলু আপা গান বাজানো বন্ধ করেছেন। যাকে তিনি ধরতে চাচ্ছেন তাকে ধরবার আশা ছেড়ে দিয়ে তিনি সম্ভবত ঘুমোতে গেছেন। এখানে আমি আপনাকে একটা কথা বলি। সারারাত জেগে থাকার বিশ্রী অভ্যাস আমার আছে। কোনো কারণ নেই অথচ আমার ঘুম আসছে না। আমি বারান্দায় হাঁটাহাঁটি করছি। এরকম প্রায় হয়। হাঁটাহাঁটি করতে করতে আমি অনেক কিছু চিন্তা করি। আমার খুব ভালো লাগে। কি নিয়ে চিন্তা করি তার সব আপনাকে বলা যাবে না। আপনি হাসবেন এবং মনে মনে বলবেন মেয়েটা তো ভারী ইয়ে। শুধু একটা চিন্তার কথা বলি। চিন্তা না, কল্পনা। আমি কল্পনা করি যেন রাতের ট্রেনে আমি যাচ্ছি। কামরায় ২ টি মাত্র মানুষ। আমি এবং একটি ছেলে। ছেলেটিকে আমি আগে কখনো দেখিনি। অল্প বয়স, সুন্দর চেহারা, বড় বড় চোখ, চোখে চশমা। খুব বৃষ্টি নেমেছে। ছেলেটা ট্রেনের কামরার জানালা বন্ধ করছে। আমার জানালাটা খোলা। সে বিরক্ত হয়ে বলল, "জানালা বন্ধ করছেন না কেন?" আমি বললাম, "তাতে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আপনি তো ভিজে যাচ্ছেন। আমাকে শুকনো রাখার দায়িত্ব তো আপনাকে দেয়া হয়নি। আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছা হচ্ছে, ভিজছি।" এই কথায় ছেলেটা একটু যেন আহত হলো। নিজের দিকের জানালা খুলে সেও আমার মতো জানালা দিয়ে মাথা বের করে ভিজতে লাগলো। আমি বললাম, "আপনি ভিজছেন কেন?" "ইচ্ছে হচ্ছে ভিজছি।" আপনার অসুখ করতে পারে। বৃষ্টির পানি সবার সহ্য হয় না। আমার অভ্যাস আছে। আমার কিছু হয় না। আমারও অভ্যাস আছে। আমারও কিছু হয় না। না, আপনার অভ্যাস নেই। অভ্যাস থাকলে বৃষ্টি নামা মাত্র খটখট করে জানালা বন্ধ করতেন না। তাছাড়া আমি পরিষ্কার দেখতে পাচ্ছি শীতে আপনি কাঁপছেন। নির্ঘাত অসুখ বাঁধাবেন। অসুখ বাঁধালে আপনার কি? আচ্ছা, আপনি এমন অবুঝের মতো আচরণ করছেন কেন? কথা শুনছেন না কেন? আমার চিন্তাগুলি হচ্ছে এই রকম। কথার পিঠে কথা তৈরি করা। ছেলেমানুষি খেলা। একা থাকলেই আমার এই খেলাটা খেলতে ইচ্ছা করে। সব খেলার শেষে ক্লান্তি আসে। আমার এই খেলায় কখনো ক্লান্তি আসে না। যাই হোক, যা বলছিলাম, আমি বারান্দায় হাঁটছি। এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছি। তখন হঠাৎ করেই ফুঁপিয়ে কান্নার শব্দ শুনলাম। একজনকে কান্না চাপতে চেষ্টা করছে, পারছে না। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। কাঁদছে আপা। এই কান্না প্রচণ্ড কষ্টের কান্না। আপা কেন এরকম করে কাঁদবে? এমন কি কষ্ট আছে তার? আমি অবাক হয়ে আপার ঘরের সামনে দাঁড়িয়ে রইলাম। যাতে সে একা একা কাঁদতে পারে। এই জন্যই কি সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে? এই কারণেই কি তার মাঝে মাঝে একা থাকতে ইচ্ছা করে? আমি আপার দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, "আপা, আপা।" কান্না থেমে গেল। আপা কোনো উত্তর দিল না। কাক ডাকছে। ভোর হতে শুরু করেছে। আমি দাঁড়িয়ে আছি আপার ঘরের সামনে। যদিও ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে এতটুকুও ভালো লাগছে না। এই বাড়ির সঙ্গে গাছগাছালিতে ভর্তি যদি কোনো বাগান থাকতো, আমি দাঁড়াতাম বাগানের ঠিক মাঝখানে। এই পর্বটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।